সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আরেকটা ক্লাস দিতে যাচ্ছি। সেটি হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম, টেন্স। আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী, এমনকি অন্য যে কোনো শ্রেণীতেই ইংরেজিকে ভালো মতো বোঝার জন্য, ইংরেজি ভাষাকে সুন্দরভাবে আয়ত্ত করার জন্য টেন্স শেখার কোনো বিকল্প নেই। যেহেতু টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার অনেকটা প্রাণকেন্দ্র বা সোল, আত্মা, তাহলে টেন্স যদি আমি না জানি সেই ক্ষেত্রে অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমগুলোতে আমি কখনোই ভালো করতে পারবো না। এই জন্য এই আইটেমটি খুব সুন্দরভাবে আমাদের আয়ত্তে রাখতে হয়। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, টেন্স বাংলায় এটাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়া মানে হচ্ছে কাজ। তাহলে ক্রিয়া সম্পাদনের সময়কে মূলত টেন্স বলা হয়। মানে কোনো কাজ সম্পাদনের যে একটা সময় থাকে, যে কোনো কাজ নির্দিষ্ট একটি সময়ে ঘটে থাকে, তাহলে একটা কাজ যে সময়ে সম্পাদিত হয় সেই সময়টাকে বলা হচ্ছে টেন্স। টেন্স মূলত তিন প্রকার। আমরা অলরেডি বিষয়গুলো অনেকটা জানি, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, আর ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আবার প্রতিটি টেন্সকে আমরা আরো চার ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটি হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের ক্ষেত্রেও একই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এই প্রকারভেদগুলো যারা প্রথমবার শিখছো বিষয়টা, তাহলে এই প্রকারভেদটা খুব ভালো মতন আয়ত্ত করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে, যাতে যে কোনো টাইমে আমি খুব সহজেই জিনিসটা বলতে পারি অন্যদের, বা স্মরণ করতে পারি। এরপরে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি প্রতিটা টেন্সকে আমরা বিস্তারিত ভাবে কিভাবে আয়ত্ত করা যায় সেই ব্যাখ্যাতে চলে যাচ্ছি। তাহলে প্রথমে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে আমরা অলরেডি জানি যে বর্তমান কাল। তাহলে এটার প্রথম ভাগটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট বর্তমান কাল। এটার ক্ষেত্রে বিষয়টি এরকম হয়, যে কাজগুলো অনির্দিষ্টভাবে প্রায়ই সচরাচরই করা হয়, সচরাচরই করা হয়, কিংবা যা দ্বারা অভ্যাস, চিরসত্য, নিকট ভবিষ্যৎ এগুলো প্রকাশ হয়, সেগুলোর ক্ষেত্রে এই টেন্স হয়। আর খুবই সহজভাবে একটা ভাষায় বলা যায়, সেটি হচ্ছে যে কাজগুলো স্বাভাবিকভাবে যে কাজগুলো করা হয়, যেমন আমি এটি করি, আমি বাড়ি যাই, তুমি খাও, বা পড়ি, যান, আর এরকম মূল ক্রিয়াপদগুলো থাকবে একটা বাক্যে, যে আমি বাড়ি যাই, আমি খাই, বা তিনি পড়াশোনা করেন, বা সে পড়াশোনা করে, এরকম বিষয়গুলো। এগুলোর সঙ্গে অতিরিক্ত কোনো শব্দ থাকবে না, যে যাচ্ছি, ছি, খাচ্ছি বা খাইতেছি, পড়তেছি বা পড়েছিলাম, এরকম বাড়তি কোনো থাকবে না, ছিলাম বা তেছি, এরকম কিছু থাকবে না, মূল ক্রিয়াপদগুলো থাকবে। আচ্ছা, গঠনে আমরা যদি যাই, গঠন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে প্রথমে সাবজেক্ট হবে, তারপর মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি, বিষয়টা অনেকের কাছে নতুন মনে হতে পারে, যে যারা প্রথমবার টেন্স আয়ত্ত করার চেষ্টা করছো, তোমাদের জন্য দেখো এখানে পার্সনের লিস্ট এখানে সাজানো রয়েছে, তোমরা এখানে দেখতে পারো। যে ফার্স্ট পার্সন হচ্ছে আই, সিঙ্গুলার, মানে প্রতিটা পার্সনকে আবার সিঙ্গুলার প্লুরাল দুই ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই। এর আরো দুইটা রূপ হচ্ছে মি, মাই, আরো একটা ছিল মাইন। আচ্ছা, এটা প্লুরালি হচ্ছে উই,
আর অন্য দুইটা ফর্ম হচ্ছে আস, আওয়ার। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম হচ্ছে আই, উই, মাই, প্লুরালে উই, আস, আওয়ার। সেকেন্ড পারসন সিঙ্গুলারে ইউ, সাবজেক্ট ইউ, অবজেক্ট ইউ, তাহলে ইউ, ইউ, ইউর। আর তারপরে অবজেক্ট প্লুরালেও আমরা একই ধরি যে ইউ, ইউ, ইউর। এখানে তুমি মানে একজনকে বোঝাবে, এখানে একের অধিক জনকে বোঝাবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম হচ্ছে হি, সি, ইট বা যে কোনো নাম, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম। হি এর আরো দুইটি রূপ হচ্ছে হিম বা হিস, সি এর হচ্ছে হার, হার। আচ্ছা, তারপরে এটা প্লুরাল হচ্ছে দে, আর এটার অন্যান্য ফর্মুলা হচ্ছে দেম, দেয়ার, এগুলো। তাহলে আমি বা আমরা জাতীয় এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, তুমি বা তোমরা জাতীয় এগুলো হচ্ছে সেকেন্ড পারসন, আর আমি তুমি ব্যতীত অন্য যে পার্সন গুলো সেগুলো সবগুলো হচ্ছে থার্ড পারসন। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টি দেখতেছিলাম সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি, সি, ইট বা যে কোনো নাম, হি, সি, ইট বা যে কোনো নাম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি হি, সি, ইট বা যে কোনো নাম হয়ে থাকে, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে কখন এস কখন ইএস এই বিষয়টি এখানে কিছুটা উল্লেখ করা হয়েছে। যদি ভার্বের শেষ অক্ষরটি ও, এস বা ডাবল এস বা এস এইচ বা সিএইচ আর বাংলা উচ্চারণ চ এর মতো হয়ে থাকে, বা এক্স বা জেড এরকম শেষে যদি থাকে, তাহলে উক্ত ভার্বগুলোর শেষে ইএস যুক্ত হবে, আর বাকি সব ক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত হবে। যেমন গো, তাহলে গো, ও রয়েছে, তাহলে ইএস। আর যদি বলতাম বুক, তাহলে শুধু এস হতো। তারপর যদি বলতাম টিচ, টিইএসএইচ, মনে করো টিচ, তাহলে এটা হতো টিচেস, যেহেতু চ উচ্চার হচ্ছে। আচ্ছা, যদি এখানে আরেকটি নোট রয়েছে যে যদি ভার্বের শেষ অক্ষর ওয়াই হয় এবং ওয়াই এর পূর্বের অক্ষর ভায়োল হয়, তাহলে ভার্বের শেষে শুধুমাত্র এস যুক্ত হবে। যে যদি ওয়াই হয়, কোনো ভার্বের শেষের অক্ষর যদি ওয়াই হয় আর তার পূর্বে যদি ভায়োল থাকে, তাহলে শুধু এস যুক্ত হবে। আর ওয়াই এর পূর্বের অক্ষরটি যদি কনসোনেন্ট হয়, ওয়াই এর পূর্বের অক্ষরটি যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট মানে হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলো বাদ দিয়ে অন্য শব্দ যেগুলো রয়েছে, এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, তাহলে এগুলোর সময় ওয়াই পরিবর্তিত হবে না, ওটার সঙ্গে এস যুক্ত হবে। আর এ, ই, আই, ও, ইউ এগুলো যদি এগুলো ব্যতীত অন্য শব্দ থাকে, তাহলে ওয়াই উঠে গিয়ে আই, এস যুক্ত হয়। যেমন এখানে দেখো প্লে, এখানে ওয়াই এর পূর্বে এ রয়েছে, তার মানে ভাওয়েল রয়েছে, তাহলে ওয়াই পরিবর্তিত না হয়ে শুধু এস যুক্ত হলো। কিন্তু যখন আমি বলি ক্রাই, কান্না করা, তাহলে ওয়াই এর পূর্বে আর রয়েছে একটা কনসোনেন্ট, এই জন্য ওয়াইটা পরিবর্তিত হয়ে আই, এস এটাতে পরিণত হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি আমাকে বাক্যটি কোনো বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো বাক্যকে যদি নাবোধক করতে হয়, তাহলে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট এগুলো ব্যবহার করব। তারপর ভার্বের বেস ফর্ম বাকি অংশ, যেমন আই ডু নট প্লে। যদি প্রশ্ন করি তাহলে ডু বা ডাজ সামনে আসবে, ডু বা ডাজ সামনে আসবে, সাবজেক্ট ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ, যেমন ডু আই প্লে ফুটবল। আচ্ছা, নাবোধক প্রশ্ন যদি করি তাহলে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি ডন্ট বা ডাজেন্ট, তারপরে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ, যেমন ডন্ট আই প্লে ফুটবল। যদিও আমরা এভাবে লিখতে পারি ডু আই নট প্লে ফুটবল, ডু আই নট প্লে ফুটবল এভাবে লিখতে পারবো। কিন্তু খেয়াল রাখতে হবে যে যদি এই সাবজেক্টটা যদি কোনো নাউন হয়, সেক্ষেত্রে নট আগে আসবে যদি আমি এই সংক্ষিপ্ত ফর্মে না লিখি। যেমন ডাজ নট রহিমা প্লে ফুটবল, তো নটটা আগে আসবে সেক্ষেত্রে। আর সংক্ষেপে লিখলে ঝামেলাগুলো নেই, এই জন্য এইভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি কন্ট্রাক্টেড ফর্মে। আচ্ছা, আর এখানে আরেকটি বিষয় রয়েছে রাইট ফর্ম অফ ভার্বে, এই বিষয়গুলো আমরা দেখি যে কোনো বাক্যে যদি often, usually, always, everyday, regularly, occasionally এই বিষয়গুলো থাকে, তাহলে এই শব্দগুলো থাকে, তাহলে সাধারণত আমরা ধরে নিই যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, সেক্ষেত্রে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট অনুসারে সাজালে বা দেখবো যে বাক্যটি রাইট ফর্ম ভার্বের সঠিক হিসেবে চলে আসবে উত্তরটি। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আলোচনা করেছি, এটার আমরা কিছু অনুশীলন করব যাতে বিষয়টি সুন্দরভাবে আয়ত্তে আসে।
আচ্ছা, আমরা ধরি একটা বাক্য, খুবই কমন একটি বাক্য হচ্ছে আমি আমি ভাত খাই। আমরা বাঙালি মানুষ, মাছে ভাতে বাঙালি, এই জন্য ভাত খাওয়ার বিষয়টি হয়তো বা প্রথমে চলে আসে। আচ্ছা, তাহলে আমি ভাত খাই এই বাক্যটি যদি আমি অনুবাদ করি, দেখো, আমি ভাত খাই, এটা মূল ক্রিয়াপদ খাই, একটা স্বাভাবিক কাজ বোঝাচ্ছে। আর এটা অবশ্যই বর্তমানে বোঝাচ্ছে যে যে কাজগুলো প্রায় হয়, সচরাচর হয়। আমি যখন খাই শব্দটা বলি, তখন নিশ্চয়ই বোঝায় না যে আমি খাচ্ছি বা আমি খেয়েছিলাম বা আমি খাবো, এরকম কিছু বোঝাচ্ছে না। আমি খাই মানে এই কাজটি প্রায় হয়, সচরাচর হয়, প্রতিদিন খাই, নিয়মিত খাই, এরকম একটা ভাব দিচ্ছে। তাহলে যখন এরকম যে কাজগুলো প্রায়ই হয়, সচরাচর হয়, এরকম ওই বাক্যটা দ্বারা যখন এরকম বোঝাবে, তখন এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট অবশ্যই। কিন্তু এই বাক্যটি যদি আমি বলতাম আমি ভাত খাচ্ছি, তাহলে নিশ্চয়ই এখনই খাচ্ছি, এটা দিয়ে প্রায় খাই, সচরাচর খাই, এরকম কিছু বোঝাবে না। এই জন্য তাহলে এই যে কাজগুলো এরকম প্রায় ঘটে, এরকম বোঝাবে যে বাক্যটা দ্বারা, সেটা দিয়ে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। আচ্ছা, আমরা এটা অনুবাদ করতে যাচ্ছি। তাহলে আমি, তাহলে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে ভাত খাওয়া, ইংলিশ হচ্ছে ইট, তাহলে আই ইট রাইস, আই ইট রাইস। যদি আমাকে এই বাক্যটি নাবাদক কখনো করতে হয়, আই, আমরা গঠনে দেখছি যে আই সাবজেক্টের পরে ডু নট বা ডাস নট, তাহলে আই হচ্ছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ডু বা ডাস, ডাস হবে, বাদ বাকির ক্ষেত্রে ডু হবে। বিষয়টি এখানে আমি হয়তো ব্যাখ্যা করতে ভুলে গিয়েছি যে যদি আমরা ডাস ডাস কখন আসবে, যখন দেখবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ডাস, আর বাদ বাকির ক্ষেত্রে ডু। তাহলে হি সি ইট বা যে কোনো নামের ক্ষেত্রে ডাস, আর অন্যান্য ক্ষেত্রে ডু। আচ্ছা, তাহলে আই ইট রাইস, এটাকে যদি আমি নাবাদক করি, তাহলে আই ডু নট ইট, আই ডু নট ইট রাইস। এটাকে যদি আমি প্রশ্ন করি, তাহলে ডু আমার সামনে নিতে হবে, ডু আই ইট রাইস। এটা যদি আমি নাবাদক প্রশ্ন করি, নেগেটিভ ইন্টারোগেট করি, তাহলে ডোন্ট আই ইট রাইস। আচ্ছা, ডোন্ট আই ইট রাইস, দেখো বিষয়টি কেমন আসছে। আচ্ছা, অন্য আরেকটা উদাহরণ নিই। সে সে বিদ্যালয়ে যায়, তাহলে হি, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস হবে, যাওয়ার ইংলিশ হচ্ছে গো, তার হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আর লাস্টে ও রয়েছে, তাহলে ইএস, হি গোস টু স্কুল, বিদ্যালয়ে এ টার্ম রয়েছে, এই জন্য প্রিপোজিশন টু চলে আসছে। যদি আমি এটাকে নাবোধক করি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডু নট না এসে ডাজ নট আসবে। হি ডাজ নট গো টু স্কুল। যদি আমি এটাকে প্রশ্ন করি, তাহলে ডাজ হি গো টু, ডাজ হি গো টু স্কুল। যদি আমি এটাকে নাবাদক প্রশ্ন করি, ডাজন্ট হি গো টু, ডাজন্ট হি গো টু স্কুল। আচ্ছা, তাহলে আরো একটা উদাহরণ করি আমরা। মিনা, মিনা একটি গান গায়। তাহলে মিনা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গান গাওয়ার ইংলিশ হচ্ছে সিং, তাহলে এটার সঙ্গে এস যুক্ত হবে। মিনা সিংস আ সং। যদি এটাকে আমি নাবোধক করি, মিনা does not sing a song. আবার যদি এটাকে প্রশ্ন করি, does Mina sing a song?
যদি নাবোধক প্রশ্ন করি, doesn't Nina sing a song? তাহলে দেখো খুব সহজেই আমরা কিভাবে প্রেজেন্ট ইনফিনিটিভ এই বাক্যগুলো আমরা সহজেই অনুবাদ করতে পারি। আচ্ছা, তাছাড়াও এখানে কিছু ব্যতিক্রম বিষয় রয়েছে যেগুলোতে আমরা মাঝে মধ্যে কনফিউজড হই। যেমন কেউ যদি বলে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র বা শিক্ষার্থী, তাহলে আই এম আ স্টুডেন্ট। দেখো এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনফিনিট। এখানে আমি একজন ছাত্র, আসলে আমি হই এখানে আমি হই এখানে উজ্জ রয়েছে। বাংলা বাক্যে মাঝে মধ্যে এরকম ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে, সেক্ষেত্রে হওয়া বুঝাচ্ছে। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, হওয়া অর্থে এম, তার মানে তো হওয়া, তাহলে আই এর সঙ্গে এম বসে এম আসছে, তাহলে আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। বা হি ইজ এ ডক্টর, হি ইজ অনেক কিছু বলা যেতে পারে। আই এম আ ডক্টর, হি ইজ এ ডক্টর, হি ইজ মাই ফাদার, বা হি ইজ এ টিচার, এরকম অনেক কিছুই হতে পারে। আচ্ছা, আবার এরকম হতে পারে আমার একটি কলম আছে, তাহলে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ এ পেন। তাহলে দেখো যে এরকম থাকা অর্থে হ্যাভ হ্যাজ আসতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। হ্যাভ হ্যাজ দেখে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু না, আসলে হ্যাভ অন্য পারফেক্ট টেন্স গুলোতে আমরা দেখলেও এখানে এটা হ্যাভটা মেইন ভার্ব হিসেবে আসছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট ভার্বের বেস ফর্ম বাকি অংশ এইভাবে আসছে, যেহেতু এই জন্য আই হ্যাভ এ পেন, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই পড়বে। এই বাক্যগুলি যদি আমাকে নেগেটিভ করতে হয়, তাহলে আই এম নট স্টুডেন্ট, এই বাক্যটা নাবোধক করতে গেলে কিন্তু এরকম দাঁড়াচ্ছে, এম আই স্টুডেন্ট। আর এম এর যেহেতু সংক্ষিপ্ত ফর্ম নেই, এই জন্য আর এমটা আমরা নিতে পারি, তাহলে আর এম আই স্টুডেন্ট। বা যদিও এখানে আমরা এইমও বলতে পারি, এইমড। আচ্ছা, আমার একটা কলম আছে, এই ক্ষেত্রে আমরা যদি এটাকে নাবোধক করি, আমরা এখানে এটা ডু দিয়ে করতে পারি, আই ডোন্ট হ্যাভ আ পেন, আই ডোন্ট হ্যাভ আ পেন। যদি হ্যাজ থাকতো তাহলে হি ডাজন্ট হ্যাভ আ পেন, হি ডাজন্ট হ্যাভ আ পেন যদি হ্যাজ থাকতো। তারপরে যদি আমরা এটাকে প্রশ্ন করি, ডু আই হ্যাভ আ পেন, যদি আমরা এটাকে নাবোধক প্রশ্ন করি, ডোন্ট আই হ্যাভ আ পেন। তাহলে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেগুলো আসতে পারে এরকম ধরনের বাক্যগুলো আমরা এখানে আলোচনা করেছি। আবার চিরন্তন সত্য বাক্যগুলো আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। একটা চিরন্তন সত্য বাক্য যদি আমরা বলি এভাবে যে সূর্য পশ্চিমে অস্ত যায় বা ডুবে যায়, আমরা সহজভাবে যদি বলি সূর্য পশ্চিমে অস্ত যায়, তাহলে দ্য সান সেটস in the west, the sun sets in the west। এরকম বাক্য চিরন্তন সত্য বাক্যগুলো আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আসি, the sun sets in the west। আচ্ছা, তাহলে আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিটে এবার
ক্লিয়ার রয়েছে। তাহলে আরো কিছু বাক্য তোমরা বাসায় করতে পারো, সেটি হচ্ছে একটা নাম্বার নিতু নিয়মিত পড়াশোনা করে। 1 2 নাম্বার হচ্ছে আমরা প্রতিদিন ক্রিকেট খেলি। 3 নাম্বার হচ্ছে তিনি আমাকে সাহায্য করেন। তাহলে এই 3টি বাক্য আমরা পূর্বে যে প্রথম 3টি উদাহরণ যে আমরা বিভিন্ন ফর্মে করেছি, হ্যাঁ বোধক, তারপর না বোধক, প্রশ্নবোধক, তারপরে না বোধক, প্রশ্নবোধক, এরকম 4 ফর্মেটেই তোমরা এই 3টি বাক্য বাসায় করবে। তাহলে দেখবে যে আমরা যে অনুশীলনগুলো করেছি তার সঙ্গে তোমরা এই চর্চাটাও তোমাকে আরো পূর্ণতা দান করবে। আচ্ছা, যেহেতু প্রথম টেক্সট ছিল এটি, এই জন্য এটাতে আমরা যথেষ্ট সময় নিয়েছি। তো পরবর্তী টেক্সটগুলোতে এত সময় নেওয়া আমাদের প্রয়োজন পড়বে না। আচ্ছা, নাম্বার বি, 2 নম্বর টেন্স। আমরা প্রেজেন্ট টেন্স শিখছি। ইনডিফিনিট অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। এবার আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হচ্ছে ঘটমান বর্তমানকাল। ঘটমান বর্তমানকাল মানে হচ্ছে বর্তমানে আমি কথা বলার সময় কোনো কাজ ঘটছে বুঝলে এই টেন্স হয়। যে আমি কথা বলছি, এই সময় কোনো কাজ ঘটছে, আমি দেখছি যে বৃষ্টি হচ্ছে, তার মানে আমি কথা বলার সময় এটা হচ্ছে। তারপরে তিনি এখানে আসছেন মানে তিনি এখনো আমি কথা বলার সময় তিনি আসছেন। তারপরে মা রান্না করছেন, তার মানে আমি যে কথা দেখতেছি মাকে যে তিনি রান্না করছেন। তারপরে আমি এখন কথা বলছি, তারপরে তিনি কাজ করছেন। এরকম আমরা কথা বলার সময় যখন কোনো কাজ ঘটছে এরকম বোঝায়, কাজটা চলমান থাকে, সেটার ক্ষেত্রে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3 বার উপরে বাংলা ক্রিয়া শেষে তেছেন, ছি, বা আসলে এগুলো চলিত ভাষায় এইরকম বিষয়গুলো থাকতো, কিন্তু সাধু ভাষায় এরকম থাকে না। সাধু ভাষায় ছি, ছ, ছেন এরকম থাকে, যে আমি কাজ করছি, তিনি আসছেন, এরকম বিষয়গুলো থাকে। আচ্ছা, তাহলে গঠনে আসছে সাবজেক্ট, ওখানে ছিল সাবজেক্টের পরে মূল ভার্বের বেস ফর্ম ছিল, এখানে সাবজেক্টের পরে এম ইস আর, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি আসবে। আর এম ইস আর 3টা বিষয়, এখানে 3টা শব্দ, তাহলে আয়ের ক্ষেত্রে এম আসবে, আর হি সি ইট বা যে কোনো নামের সঙ্গে ইস আসবে, আর বাদ বাকি ও ইউ দে এগুলোর সঙ্গে আর আসবে। তাহলে আয়ের সঙ্গে এম, হি সি ইট এগুলোর সঙ্গে ইস, আর বাদ বাকি ও ইউ দে এগুলোর সঙ্গে আর। যেমন রনি একটি বই পড়ছে, তাহলে রনি ইজ রিডিং আ বুক, যে রনি একটি বই পড়ছে। যদি বাক্যটি আমরা না বোধক করতে চাই তাহলে এম ইজ আগের পরে নট দিব, যেমন হি ইজ নট রিডিং আ বুক। আর যদি প্রশ্ন করি এম ইজ আর, এখানে যে কোনো প্রশ্ন তৈরি করতে গেলে আমরা সাহায্যকারী ভার্বকে সামনে আনি। এম ইজ আর এখানে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। আর প্রেজেন্ট ইনফিনিটে আমরা নিয়েছিলাম ডু বা ডাস, আর এখানে এম ইজ আর। যদি আমরা নাবোধক প্রশ্ন করি সেক্ষেত্রেও সামনে আর এন বা ইজেন্ট, মানে এম এর পরিবর্তে এম এর যেহেতু সংক্ষিপ্ত ফর্মাল ভাবে নেই, এই জন্য আর এন কে নেওয়া হয়। আর এন ইজেন্ট বা আর এর ওখানে এইনটা বলা যেতে পারে, এ আই এন অ্যাপোস্ট্রফি কমা টি। এইনটা ইজেন্ট, আর এনটা তারপর সাবজেক্ট ভার্বের সঙ্গে আইএনজি বাকি অংশ। আর রাইট, যেমন ইজেন্ট হি রিডিং আ বুক, নাও এট দিস মোমেন্ট, ডে বাই ডে, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য রাইট ফর্ম অফ ভার্বে। এগুলো যদি আমি কোনো বাক্যে দেখি তাহলে বুঝবো যে এটা সাধারণ মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তখন সেই গঠন অনুসারে আমি সেটাকে সমাধান করার চেষ্টা করব।
আচ্ছা, আমরা তাহলে এই উদাহরণগুলোই আমরা যে উদাহরণগুলো করেছি, আমি ভাত খাই, সে বিদ্যালয়ে যায়, বা মিনা একটি গান গায়, এই উদাহরণগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি। একই উদাহরণ শর্ট টেন্সে করলে আমার একটা জিনিস ক্লিয়ার হবে যে আহ, একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের ভাষাগত পার্থক্যটা কি, এটা আমি সহজে ধরতে পারবো। আচ্ছা, তাহলে নাম্বার এক নম্বরে আমরা যদি বলি আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাচ্ছি। তাহলে আই, তারপর এম ইস আর, তাহলে আয়ের সঙ্গে এম বসে, আই এম এটিং রাইস। তোমরা এম ইস আর এর বিষয়টি অবশ্যই মুখস্থ করে নেবে যে আয়ের সঙ্গে এটা বসে, বা হি সি ইট, বা হি সি ইট, বা যে কোনো নামের সঙ্গে ইস বসে, এই বিষয়গুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। আই এম ইটিং রাইস। আচ্ছা, যদি না বলি করি আই এম নট ইটিং রাইস, যদি আমি এটাকে প্রশ্ন করি am I eating rice, বা যদি আমাকে এটা না বলে প্রশ্ন করতে হয় তাহলে aren't I eating rice। এভাবে আমরা এটাকে প্রশ্ন করতে পারি। আচ্ছা, তারপরে আরেকটা দ্বিতীয় বাক্যটি ছিল সে বিদ্যালয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে যাচ্ছে, ওখানে খাই খাচ্ছি, ওখানে যাই যাচ্ছি, যাচ্ছি বা যাচ্ছে, তাহলে সে বিদ্যালয়ে যাচ্ছে। ইজ গোয়িং, হিয়ার সঙ্গে ইজ বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি আসলো গঠন অনুসারে। ইজ গোয়িং টু স্কুল, এটাকে যদি আমরা না আবার করি ইজ নট গোয়িং টু স্কুল। যদি আমি এটাকে প্রশ্ন করি ইজ হি গোয়িং টু স্কুল, isn't he going to school। আমাদের তৃতীয় বাক্যটি ছিল মিনা একটি গান গাইছে। মিনা একটি গান গাইছে, তাহলে মিনা is singing a song। মিনা singing a song। যদি এটা আমাকে না বলে করতে হয় মিনা is not singing a song। is Mina singing a song। Isn't Mina singing a song। আচ্ছা, তাহলে দেখো যে তিনটি বাক্যই আমাদের কন্টিনিউয়াস টেন্সে চলে আসছে, চার ফরম্যাটে আমরা লিখছি বিষয়টি। এখন তোমরা বাসায় এই যে তিনটি উদাহরণ তোমরা করেছিলে এখানে, এই তিনটি উদাহরণ আবার আমরা এই টেন্সে আবার আমরা তোমরা নিজেরাই অনুবাদ করার চেষ্টা করবে। যে মৃত্যু নিয়মিত পড়াশোনা করে, তাহলে এখানে হয়ে যাবে মৃত্যু নিয়মিত পড়াশোনা করছে। মৃত্যু নিয়মিত পড়াশোনা করছে, মৃত্যু পড়াশোনা করছে। তারপরে পড়াশোনা বলতে স্টাডি শব্দটা নিল STUDY। আমরা প্রতিদিন খেলি, প্রতিদিন শব্দটা বাদ যাবে, যেহেতু বর্তমানে ধারণা দেবে যে প্রতিদিনই খেলি, এটা তখন ইন্ডিপেন্ডেন্টের দিকে যাবে, কিন্তু
কন্টিনিউয়াস বললে ওটা বাদ দিচ্ছি আমরা। আমরা ক্রিকেট খেলছি, তারপরে তিনি আমাকে সাহায্য করেন, তাহলে এটা কন্টিনিউয়াস এসে হয়ে যাবে তিনি আমাকে সাহায্য করছেন, তিনি আমাকে সাহায্য করছেন। আচ্ছা, তাহলে এই তিনটি বাক্য তোমরা এই টেন্স অনুসারে অনুবাদ করবে। চার ফরম্যাটে, যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ পজিটিভ, চার ফরম্যাটে তোমরা অনুবাদ করবে। আশা করি খুব ভালোভাবেই পারবে বিষয়টি। এর পরবর্তী আমরা আরেক টেন্সে চলে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, মানে এটার বাংলা দাঁড়াচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান কাল। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বিদ্যমান, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বিদ্যমান, বিষয়টি এরকম হয় যেমন আমি ভাত খাই, এটি এসে এখন আমি ভাত খাই, এটা হচ্ছে ইনডিফিনিট। কন্টিনিউয়াস এসে আমরা বলি আমি ভাত খাচ্ছি, পারফেক্টে এসে ভাত খাওয়াটা শেষ হবে, যে আমি ভাত খেয়েছি। আমি বল খেলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এসে হবে আমি বল খেলছি, আর পারফেক্টে এসে খেলাটা শেষ হয়ে যাবে, আমি বল খেলেছি। আমি বল খেলেছি তার মানে আমি খেলেছি এই মাত্র শেষ হয়েছে, কিন্তু এর প্রভাবটা আমার মধ্যে এখনো বিদ্যমান, যে আমি হয়তো বা ক্লান্ত, আমি হয়তো বা এখনো নিজেকে পরিষ্কার করিনি, হাত মুখ ধুইনি, আমি এখনো রেডি হইনি পড়াশোনার জন্য। তারপরে বৃষ্টি হয়েছে, মানে কেবলই বৃষ্টি হয়েছে, এখনো হয়তো বা বাইরে রাস্তায় হাঁটা যাচ্ছে না, এরকম বিষয়গুলো থাকবে। আচ্ছা, তাহলে চিন্তার উপায় ক্রিয়া শেষে আছি, আছি, এটা আছো, এছেন, এগুলো এটা সাধু ভাষায় এই নিয়মগুলো ছিল, কিন্তু আসলে ছ এই বিষয়গুলো চিনার উপায় দিয়ে যদি আমরা চেনার চেষ্টা করি অনেক সময় কনফিউজড হব, কিন্তু আমরা কাজের বিষয়টা ডেফিনেশন অনুসারে যদি যাই, যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বিদ্যমান, সেই ক্ষেত্রে। আর সাধু ভাষায় আমরা এগুলো ব্যবহার করতাম। আর বর্তমানে আমরা বলি কি আমি কাজটি করেছি, ছিকে যদি আমি এখানে চিনবার উপায় হিসেবে নিই, তাহলে তো এটা আবার কন্টিনিউয়াস এর সাথে মিলে যায়। এই জন্য চিনবার উপায় এটার সঙ্গে ম্যাচ না করে বিষয়টি আমরা এই সংজ্ঞা অনুসারে যে কাকে বলে এই অনুসারে আমরা এটাকে মিলানোর চেষ্টা করি, বাক্যটাকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবো যে আমি খুব সহজেই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এগুলোকে আমি পৃথক করতে পারবো। আচ্ছা, গঠনে সাবজেক্ট আসবে প্রথমে, তারপরে ওখানে ছিল কন্টিনিউয়াস ছিল এম ইস আর, এখানে হ্যাভ বা হ্যাজ, তারপরে ওখানে আইএনজি ছিল মূল ভার্বের সঙ্গে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো যদি তোমাদের ধারণা না থাকে তাহলে বিষয়টি ওইটিও দেখানো যাবে। তোমাদের যাদের গ্রামার বই রয়েছে, গ্রামার বইয়ে অবশ্যই প্রতিটা গ্রামার বইয়ে এই বিষয়টি থাকে। সেটার নাম হবে কনজুগেশন অফ, এভাবে থাকবে গ্রামার সূচিপত্রে। কনজুগেশন অফ ভার্বস এরকম একটা সূচিপত্রে দেখবে গ্রামাটিক্যাল আইটেম থাকবে, তাহলে এখানে সূচিপত্রে এই অনুসারে গ্রামার তোমরা ওই বইয়ে ঢুকবে, দেখবে যে ওখানে ভার্বের যে তিনটা ফরম্যাট, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, যে ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো ওখানে খুব সুন্দরভাবে উল্লেখ থাকবে। তাহলে এগুলো তোমরা যত বেশি মুখস্থ করবে তত বেশি তোমার টেন্সে তুমি ভালো করতে পারবে, যেহেতু এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম এগুলো তোমার সবসময় কাজে লাগবে, প্রতিটা ক্লাসে তোমার এটা খুবই কাজে লাগবে। আর তাছাড়া আমরা এখানেও কিছুটা আমি বিষয়টি দেখাতে পারি যে আসলে জিনিসটা কি। দেখি আমাদের এখানে হ্যান্ড নোটে আশা করি রয়েছে। তাহলে দেখো এখানে কনজুগেশন অফ ভার্বস, তাহলে স্ট্রং ভার্ব, উইক ভার্ব এখানে দেখানো রয়েছে। দেখো যে অ্যাড যুক্ত করা, পাস্টে গিয়ে বলতেছে অ্যাডিট, পাস্ট পার্টিসিপল অ্যাডিট, অ্যালাউ, অ্যালাউড, অ্যালাউড, অ্যাপিয়ার, অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড।
আচ্ছা, তাহলে এটা এই যাদের কাছে তোমাদের এটা নেই, যাদের গ্রামার বই নেই, তোমরা এখানেও ফলো করতে পারো। আমি দেখাচ্ছি এখানে মনিটর থেকে। তোমরা ভিডিওটা স্লো করে দেখে এগুলো লিখে নিতে পারো বা এখান থেকে কিছুটা পড়তে পারো। এখানে একটা সুন্দর কালেকশন রয়েছে। এটার দ্বারা তোমরা তোমাদের শব্দার্থেরও এটা কাজ করবে, আবার এই টেন্সেও তোমরা খুব ইজি ফিল করবে। পরবর্তী এটির ভিডিও আমি হয়তোবা আবারও দেব উচ্চারণ সহকারে। আর আজকে একটু দ্রুত বিষয়গুলো একটু দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আমি সেভাবে সময় নিচ্ছি না এখানে। আচ্ছা, এই পর্যন্তই। আমরা আবারও আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি। তাহলে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের পার্টিসিপল বাকি অংশ। যেমন নিপা হ্যাজ ডান দ্য ওয়ার্ক, নিপা কাজটি করেছে। তাহলে হি শি বা যে কোনো নাম মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটার সাথে হ্যাজ বসবে। হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ বা রহিম হ্যাজ, মিনা হ্যাজ, এভাবে। আর বাদ বাকি অন্যান্য যে নাউন বা অন্যান্য যে প্রোনাউন গুলো থাকবে, আই, ইউ, উই, দে, এগুলোর সঙ্গে হ্যাভ। মানে হি শি ইট বা যে কোনো নামের সঙ্গে হ্যাজ, বাদ বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। যদি আমি বাক্যটিকে নাবাদক করতে চাই তাহলে হ্যাভ বা হ্যাজ এর পরে নট দিব। হ্যাভ বা হ্যাজ এর পরে নট, যেমন আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। যদি প্রশ্ন করি হ্যাভ বা হ্যাজ কে সামনে নিব। আর তারপরে সাবজেক্ট ভার্বের পার্টিসিপল বাকি অংশ, যেমন হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। যদি নাবাদক প্রশ্ন করি তাহলে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট এভাবে লিখতে পারি, বা হ্যাভ আই নট এভাবেও নিতে পারি প্রোনাউনের পরে, কিন্তু নামের ক্ষেত্রে নটটা আগে নিতে হবে সেই ক্ষেত্রে, যেমন হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বে যদি কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে এটার উদাহরণে যাচ্ছি আমরা। আমরা একই উদাহরণগুলো করব। তাহলে প্রথম উদাহরণটি আমরা করেছিলাম আমি ভাত খাই। তাহলে প্রেজেন্ট পারফেক্টে এসে হয়ে যাবে আমি ভাত খেয়েছি, খাই, খাচ্ছি, খেয়েছি। তাহলে আই হ্যাভ, আয়ের সঙ্গে হ্যাভ হ্যাজ এর সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তাহলে হ্যাভ আয়ের সঙ্গে হ্যাভ বসে। ইটের পাশটা ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। যদি আমরা এটাকে নাবাদক করি আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস। যদি আমরা এটাকে প্রশ্ন করি হ্যাভ আই ইটেন রাইস। যদি আমরা এটাকে নাবাদক প্রশ্ন করি হ্যাভেন্ট আই ইটেন রাইস। এভাবে দেখো যে চার ফর্মেটে কিভাবে আমরা এটাকে অনুবাদ করতে পারি। আচ্ছা, আমাদের দ্বিতীয় বাক্যটি ছিল সে বিদ্যালয়ে সে বিদ্যালয়ে যায়। সে বিদ্যালয়ে যায়। তাহলে হি, হি বা সি গো। আমরা প্রেজেন্ট, সরি এটা বাক্যটা ভুল লিখলাম। সে বিদ্যালয়ে কি হবে, কাজটি সম্পাদিত হয়ে যাবে, যে কাজটি হয়ে গেছে। সে বিদ্যালয়ে গিয়েছে, সে বিদ্যালয়ে গিয়েছে, তখন যাওয়া শেষ, এখনো হয়তো বা
বই ব্যাগটি তার নির্দিষ্ট জায়গায় রাখেনি, সে বিদ্যালয়ে গিয়েছে, তাহলে হি এর সঙ্গে হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ বসে। হি হ্যাজ গন টু স্কুল। আচ্ছা, বাক্যটাকে যদি আমি না বলে করি, হি হ্যাজ নট গন টু স্কুল। হি হ্যাজ নট গন টু স্কুল। যদি প্রশ্ন করি, হ্যাজ হি গন টু স্কুল? যদি না বলে প্রশ্ন করি, hasn't he gone to school? hasn't he gone to school? আচ্ছা, তাহলে সাবজেক্ট হলো হ্যাভ হ্যাজ হলো ভার্বের ফার্স্ট স্কুল হলো মানে go went gone, তাহলে he has gone to school, তারপরে অতিরিক্ত অংশ বা বাকি অংশ। নাবোধক করলাম, প্রশ্ন করলাম, নাবোধক প্রশ্ন করলাম। আচ্ছা, 3 নম্বর বাক্যটি, মিনা একটি গান আমরা গান গাইছি, গান গেয়েছি। মিনা একটি গান গেয়েছে, এটা পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে মিনা হ্যাভ এর মধ্যে হ্যাজ আসবে। মিনা হ্যাজ sang. Mina has sung a song. Mina has sung a song. যদি আমরা এটাকে না বলে করি, Mina has not sung a song. আচ্ছা, যদি এটাকে আমি প্রশ্ন করি, has Mina, নামের প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে, has Mina sung a song. যদি এটাকে না বলে প্রশ্ন করি, hasn't Mina sung a song? আচ্ছা, তাহলে দেখো 3টি বাক্যই আমাদের 4 ফরম্যাটে আমরা করে ফেলেছি। এখন বাসায় তোমরা এই 3টি বাক্য বাসায় তোমরা অনুবাদ করবে এই টেন্সের আলোকে। তাহলে মিতু পড়াশোনা করছে, তাহলে এটা হয়ে যাবে করেছে। আমরা ক্রিকেট খেলছি, আমরা ক্রিকেট খেলেছি। তিনি আমাকে সাহায্য করেন, তাহলে এটা হয়ে যাবে তিনি আমাকে সাহায্য করেছেন। তিনি আমাকে সাহায্য করেছেন। তাহলে এই 3টি বাক্য তোমরা 4 ফরম্যাটেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে বাসায় অবশ্যই সুন্দরভাবে করার চেষ্টা করবে। এর পরবর্তী আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট করেছি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে পুরা ঘটমান বর্তমান কাল। পুরা ঘটিত না, পুরা ঘটিত বললে এটা পারফেক্টে চলে আসবে, পুরা ঘটমান আসবে, এখানে একটা ভুল রয়েছে। পুরা ঘটমান বর্তমান কাল। আমি এখানে বিষয়টি লিখছি না, কারণ ফন্টের বিষয় হয়েছে, এখানে দেখা যাবে যে ফন্ট কাজ করবে না। তাহলে পুরা ঘটমান বর্তমান কাল। এখানে সংজ্ঞা দাঁড়াচ্ছে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখন চলছে বুঝলে এই টেন্স হয়। সকাল থেকে পড়ছি, তাহলে সকালে শুরু হয়েছিল, এখনো চলছে। 2 ঘন্টা ধরে আমরা কাজ করছি, কৃষকেরা ভোর থেকে মাঠে কাজ করছে, আমি 3 ঘন্টা ধরে টেলিভিশন দেখছি, এভাবে। তাহলে চিহ্নের উপায় ক্রিয়া শেষে মানে কন্টিনিউয়াস টেন্সের চিহ্নের উপায়গুলো থাকবে, যে ছি ছ বা তেছি তেছে চিহ্নগুলো থাকবে, আর একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, সকাল থেকে বিকেল থেকে, 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, সকাল 8টা থেকে, এভাবে। আচ্ছা, গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, মেইন ভার্বের সঙ্গে আইএনজি, বেস ফর্মের সঙ্গে আইএনজি আসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে, তারপরে বাকি অংশ।
তো লাস্টে সিন্স বা ফর আর সময়টি, যে সময়ের উল্লেখ থাকবে লাস্টে দেখা যাবে যে সিন্স আর ফর আর সময়টি। এই ক্ষেত্রে সিন্স আর ফরের বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে যে যদি হইতে বাংলা দিয়ে হতে থেকে এরকম বোঝায় বা নির্দিষ্ট একটা সময় বোঝায়, পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে সিন্স হবে, যেমন সিন্স 1998 মানে 1998 সাল থেকে, সকাল 9টা থেকে, বা 2000 সাল থেকে, বা বিকেল থেকে, বা সকাল 8টা থেকে, এভাবে। আর যদি অনির্দিষ্ট সময় বোঝায়, অনির্দিষ্ট সময়ে, বা বাংলা দিয়ে যদি বলি ধরে বা যাবত, যেমন 2 ঘন্টা, আমি যখন 2 ঘন্টা বলবো এটা নির্দিষ্ট হবে না যে কোন 2 ঘন্টা, সকাল 8টা থেকে 10টা, বা কোন 2 ঘন্টা। ফর 5 মিনিট, যখন আমি ফর 5 মিনিটস বলবো, আমি বুঝবো না যে কোন দিনের কোন 5 মিনিট, ঘন্টার কোন 5 মিনিট, অনির্দিষ্ট। আমি যখন বলবো 2 বছর, তখন অনির্দিষ্ট যে কোন 2 বছর। কিন্তু যদি আমি বলি যে 2000 সাল, তাহলে এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন সেন্স। আবার যদি বলি আমি সকাল 8টা 5 মিনিট, নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে সকাল 8টা 5 মিনিট। কিন্তু শুধু যখন 5 মিনিট বলতেছি তখন অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন এটা ফর। আচ্ছা, নাবোধক করার ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ এর পরে নট আসবে, যেমন হি হ্যাজ নট বিন প্লেইং। আর যদি প্রশ্ন করি হ্যাভ হ্যাজ বাক্যের শুরুতে বসবে, যেমন হ্যাজ হি নট বিন প্লেইং সিন্স মর্নিং, এভাবে। আচ্ছা, তাহলে আমরা এটা উদাহরণ করি। তাহলে উদাহরণ ছিল আমি ভাত খাই। আচ্ছা, করি। আমি ভাত, আমি, আচ্ছা 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। এটা আমি যদি অনুবাদ করি তাহলে আই সঙ্গে হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে আই সঙ্গে হ্যাভ বিন হবে, আই হ্যাভ বিন ইটিং। আর হ্যাভ এর বিষয়টি ওই যে প্রেজেন্ট পারফেক্টে যেভাবে ছিল সেভাবে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে হ্যাজ বিন, আর বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ বিন। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর, যেহেতু 10 মিনিট অনির্দিষ্ট, যে কোন 10 মিনিট, তাহলে ফর আসবে, ফর 10 মিনিটস। যদি আমি এটাকে না বলে করি, I have not been eating rice for 10 minutes. যদি আমরা এটাকে প্রশ্ন করি, have I have been, তাহলে শুধুমাত্র have কে সামনে নিতে হবে, have বা has কে প্রশ্ন সামনে, তাহলে have I been eating rice for 10 minutes। প্রশ্ন আমাদের চিহ্ন দেব। যদি আমরা এটাকে না বলে প্রশ্ন করি, haven't I been eating rice for 10 minutes? আচ্ছা, তারপরে 2 নম্বর উদাহরণটি ছিল আমাদের সে, একটা সময় যুক্ত করতে হবে, তাহলে সে আচ্ছা সে 10 মিনিট, এখানে বললাম একই বিষয় রিপিট হয়ে যাবে, তাহলে আমরা একটু অন্য উদাহরণ নিচ্ছি। সে বিকাল 4টা থেকে খেলছে। সে বিকাল 4টা থেকে খেলছে। He has been playing, যদি ক্রিকেট থাকতো ক্রিকেট বা ফুটবল এটা দেওয়া যেতে পারতো এখানে, তাহলে he has been playing থেকে since, বিকেল 4টা একটা নির্দিষ্ট সময়, এই since
4 p.m. যদি এটা না উল্লেখ করতাম, he has not been playing since 4 p.m. যদি আমি এটাকে প্রশ্ন করি, has he been playing since 4 p.m. যদি আমি এটাকে না বলে প্রশ্ন করি, hasn't he been playing since 4 p.m. আচ্ছা, আমাদের তৃতীয় বাক্য ছিল মিনা একটি গান গায়। আচ্ছা, এই উদাহরণটা আমরা অ্যাভয়েড করবো। সাধারণত এরকম উদাহরণ এই টেন্স আমরা দেখি না। মানে বলা চাই অবশ্যই, এটাও বলা যাবে, কিন্তু একটু অন্য একটা বাক্য বললে বেশি আমাদের উপকার হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইটের সাথে হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। যদি এটা না উল্লেখ করা হয় তাহলে ইট হ্যাজ নট বিন। It has not been raining since morning. যদি এটাকে আমরা প্রশ্ন করি, has it been raining since morning? যদি এটাকে আমরা না বলে প্রশ্ন করি, hasn't it been raining since morning? তাহলে দেখো যে আমরা তিনটা বাক্য এই উদাহরণে করে ফেলেছি। তাহলে তোমরা এইটাকে কেন্দ্র করে এই তিনটি উদাহরণ আবার এই টেন্সে অনুবাদ করবে, তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে আসবে। আচ্ছা, তাহলে মিতু 1 ঘন্টা ধরে পড়াশোনা করছে। আমরা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছি। তৃতীয় বাক্যটা হচ্ছে তিনি সকাল থেকে আমাকে সাহায্য করছেন। এই তিনটি বাক্য তোমরা এই টেন্সের আলোকে অনুবাদ করবে। তাহলে দেখবে যে আমরা আজকে যে প্রেজেন্ট টেন্স আলোচনা করেছি, চারটি টেন্সে প্রেজেন্ট টেন্সের 4টি প্রকার ভেদে তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দীর্ঘ পরিসর প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আমরা টেন্স বিষয়ে আলোচনা করেছি। সেটা শুধুমাত্র একটা অংশ প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতে এত সময় নিয়ে আমাদের অতিবাহিত হয়েছে। তো আমি আমার পরবর্তী আরো 2টা ভিডিওর মাধ্যমে আরো 2টা টেন্স নিয়ে আলোচনা করে বিষয়টি সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ।